তুলতে এলো। আমি ওকে সরিয়ে দিয়ে নীলাকে আবার ডাকলাম। আকাশ আমার থেকে কিছুটা দূরে সরে দাঁড়িয়ে নীলাকে বলল আমাকে ঘরে পৌঁছে দিতে। নীলা আমাকে ধরে ঘরে নিয়ে এলো। রুমে এসে বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে পড়লাম। নীলা আমাকে বিছানায় শুয়ে দিয়ে বলল, আপু, তোমাকে কফি বানিয়ে দেব? না, আমার কিছু লাগবে না, আকাশকে খাবার দে, ওর হয়তো দুপুরে খাওয়া হয়নি। ঠিক আছে, আমি যাচ্ছি। নীলা গিয়ে খাবার বেড়ে দিয়ে সিমিকে বলল আকাশকে ডেকে আনতে। সিমি গিয়ে দেখলো আকাশ সোফায় বসে ফোনে কথা বলছে, হয়তো দিয়ার সাথে কথা বলছে। সিমি পাশে গিয়ে ডাক দিল, ভাইয়া চলুন, আপনার খাবার দেওয়া হয়েছে। আমি এখন কিছু খাবো না, আমার খিদে নেই। চলুন তাড়াতাড়ি। আমি আকাশের হাত ধরে টেনে নিয়ে এলো টেবিলে এনে একটা চেয়ার টেনে বসিয়ে দিল। আকাশ খেতে বসে নীলা সিমিকে বলল, তোমরা খেয়েছো দুপুরে? নাহলে আমার সাথে বসো। আমরা দুপুরে খেয়েছি, এখন খিদে নেই, আপনি খান। তোমার আপু খেয়েছে? তোমার আপু মেডিসিন নিয়েছে? হ্যাঁ, আপু খেয়েছে, মেডিসিনও নিয়েছে। আচ্ছা, তোমরা কি এখনো আমার উপরে রেগে আছো? আমি জানি আমার পাপ্পা অপরাধ করেছে। আমার বাপ্পার হয়ে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। না, আপনার উপর রেগে থাকবো কেন? আর আপনি তো কোনো অপরাধ করেননি, তাহলে আপনি কেন ক্ষমা চাইবেন? ভাইয়া খাওয়ার সময় এত কথা বলতে নেই, কথা খাবার পরেও বলা যাবে। এখন কথা না বলে চুপচাপ খান তো। ওকে বুড়ি, আমি আর কথা বলবো না। আপনি আমাকে বুড়ি বলছেন কেন? আমি কি বুড়ি? তো কি হয়েছে? তুমি তো বুড়ি, আমাদের দুষ্টু মিষ্টি ছোট একটা বুড়ি। ভাইয়া এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। আমি মোটেও বুড়ি নই, আমি সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দেব। এত তাড়াতাড়ি আমি বুড়ি হলাম কি করে? ঠিক আছে বুড়ি, তুমি মোটেও বুড়া নও, আর তোমাকে বুড়ি বলবো না। এবার খুশি তো বুড়ি? ভাইয়া ওকে ওকে, কুল কুল। যাও দেখো তোমার আপু কি লাগবে। আমার খাওয়া হয়ে গেছে, একটু পর আমিও আসছি। না, আপনার খাওয়া শেষ হোক, তারপর যাব। সিমি, দেখ তো ফ্রিজে আইসক্রিম আছে কিনা, না হলে আনতে হবে। কেন, আইসক্রিম দিয়ে কি করবে? আপুর জন্য। আসলে আপু কিছু খেতেই চায় না, মাঝে আইসক্রিম কিংবা আচার খেতে চাই। সব কিছু বাদ দিয়ে শুধু আচার আর আইসক্রিম, এগুলো স্বাস্থ্যকর খাবার নয়। ওকে তো এখন সুষম খাবার খেতে হবে। আচার খেলেও অল্প পরিমাণে খাওয়া যাবে, যাতে স্বাস্থ্য ক্ষতি না হয়। কিন্তু আইসক্রিম খেলে তো ঠান্ডা লেগে যাবে, ওর শরীর খারাপ করবে। কিন্তু ভাইয়া, আপু তো কিছুই খেতে চায় না, তাও যদি ও এসব খেয়ে শান্তি পায় তাহলে ক্ষতি কি? আর তাছাড়া এই অবস্থায় কি খেতে হয়, কি খাওয়া বারণ, কি করা উচিত আর কি না করা উচিত, আমাদের তো এইসব বিষয়ে সেরকম কোনো ধারণা নেই। আচ্ছা তোমরা চিন্তা করো না, আমি কালকে ডক্টরের কাছ থেকে সব কিছু জেনে নেব। ডক্টর যা ইনস্ট্রাকশন দেবে আমাদের শুধু সেগুলো ফলো করতে হবে। পারবে না তোমরা? ভাইয়া সেটাই বেটার হবে। আচ্ছা এখন চলো দেখি তোমার আপুর কি অবস্থা। ভাইয়া, আমি আর সিমি একটু বেরোবো, আমাদের কিছু কাজ আছে, ওগুলো শেষ করে চলে আসবো। আপনি ততক্ষণ আপুর কাছে থাকুন। কোথায় যাবে তোমরা? আমাদের রেস্টুরেন্টে। আসলে 2 দিন ধরে আপু অসুস্থ, সেজন্য যেতে পারছি না। ওখানে সবকিছু ঠিকঠাক চলছে কি না সেটাও ফোনেই জানতে হচ্ছে। তাই আপু আমাদের বলেছিল একবার গিয়ে দেখে আসতে ওখানকার কি অবস্থা। তোমাদের রেস্টুরেন্ট বুঝলাম না, একটু বুঝিয়ে বলো তো। আসলে আম্মুর মৃত্যুর পর আমরা জানতে পারি যে আব্বুর ব্যাংকে টাকা জমা করে রেখেছিল। আম্মুর ইচ্ছে ছিল ওই টাকা দিয়ে জমি ক্রয় করে বাড়ি বানাবে, কিন্তু আম্মু সেই স্বপ্ন তো পূরণ হলো না। আর আপু অন্যের অফিসে চাকরি করতে চাচ্ছিল না। আপু চাইছে নিজের পায়ে দাঁড়াতে, নিজের স্বাবলম্বী হতে। তাই ছোট একটা রেস্টুরেন্ট চালু করেছে। আজ 15 দিন হলো। ওহো আচ্ছা, কেমন চলছে তোমাদের রেস্টুরেন্ট? এখনো পর্যন্ত ভালো করে চলেছে। আপনি যাবেন আমাদের সাথে? তাহলে চলুন গিয়ে ঘুরে আসি। আমিও তোমাদের সাথে গেলে তো তোমার আপু একা হয়ে যাবে, ওর যদি কিছু প্রয়োজন হয় তখন। এর চেয়ে ভালো তোমরা গিয়ে ঘুরে এসো, আমি তোমার আপুর কাছে থাকি। তোমার আপু সুস্থ হলে তোমার আপুর সাথে না হয় গিয়ে ঘুরে আসবো। ওকে ভাইয়া, আমরা তাহলে বেরোচ্ছি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ওকে এসো। নীলা সিমি বেরিয়ে যাওয়ার পর আকাশ আমার রুমে এসে আমার পাশে বসলো। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। চোখ খুললেই মনে হয় সব কিছু ভন ভন করে ঘুরছে।
আমি আমার পাশে কারো উপস্থিতি টের পেয়ে চোখ খুলে তাকালাম। দেখি আকাশ বসে আছে। আমি আবার চোখ বন্ধ করে ফেললাম। এখন কেমন আছো? ভালো। আপনি এখন এখানে কেন? বাসায় ফিরে যান। তোমার অ্যাকচুয়ালি কি প্রবলেম আমাকে একটু ক্লিয়ার করে বলবে প্লিজ? এখন তো জানো যে আমি কোনো অন্যায় করিনি, আমি নির্দোষ, তাহলে এখন কেন করছো এমন? আমি তো আপনাকে আগেই বলেছি যে আমি আরিফ চৌধুরীর পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। তারপরও কেন আপনি আমার পেছনে পড়ে আছেন? আমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে রেখেছি। পেপার রেডি হলে সাইন করে আপনার কাছে পাঠিয়ে দেব। প্লিজ এমন করে বলো না। আমি যে তোমাকে বড্ড ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। দেখো আমাদের সন্তান আসতে চলেছে, তুমি আমাকে এভাবে দূরে সরে দিও না। আমি তোমার কাছে হাত জোড় করছি প্লিজ। ভীষণ। আমি ওর কথা শুনে চুপ করে আছি। ও সত্যি আমাকে ভীষণ ভালোবাসে, না হলে আমি ওকে এত অবহেলার পরও ও আমাকে ছেড়ে যেতে চাচ্ছে না। আর একটা কথা তো সত্যি যে আকাশের কোনো অন্যায় নেই, যা অন্যায় করার ওর পাপা করেছে। ও তো সবসময় আমার পাশে থেকেছে, ওর পাপার এগেনস্টে গিয়ে আমাকে সাপোর্ট করেছে। তাহলে ওকে এতটা কষ্ট দেওয়া কি আমার ঠিক হচ্ছে? কিন্তু আমি তো আরিফ চৌধুরীকে এত সহজে ক্ষমা করব না। উনি আমার থেকে আমার মাকে কেড়ে নিয়েছে, আমাকে আমার প্রিয়জন হারানোর কষ্ট দিয়েছে। এর দাম তো ওনাকে চোকাতেই হবে। ওনাকেও বোঝাতে হবে ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট কতটা ভয়ঙ্কর। ওনাকে বুঝতে হবে টাকা দিয়ে সব কিছু হয় না। খুব অহংকার আপনার, তাই না মিস্টার আরিফ চৌধুরী? ঠিক আছে, আমি আপনার অহংকার ভেঙে গুড়িয়ে দেব। আমার মায়ের খুনের বদলা আমি নেবই, অবশ্যই নেব। অনেক কষ্টে উঠে বসে খাটের সাথে হেলান দিয়ে বসলাম। আকাশ আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। আমি ওর চোখের দিকে তাকালাম। আমায় ভালোবাসেন? ভীষণ। আমাকে যখন এতই ভালোবাসেন, আমি কিছু করতে বললে করবেন? তুমি একবার বলেই দেখো কি করতে হবে, তুমি শুধু তাই বলো। কিন্তু প্লিজ আমাকে তোমার থেকে দূরে যেতে বলো না। বেশি কিছু করতে হবে না। আপনি শুধু আপনার বাবার সাথে আপনার সম্পর্ক ছিন্ন করুন। ওনার সাথে আপনি কখনো কোনো রকম যোগাযোগ রাখতে পারবেন না। ওনার যাবতীয় অর্থ সম্পদ সব কিছু ত্যাগ করুন। তবে হ্যাঁ, আপনি দিয়া কিংবা মামুনির সাথে অবশ্যই যোগাযোগ রাখতে পারেন, কিন্তু ওই বাড়িতে কখনো যাওয়া চলবে না। আপনাকে আপনার বাবার সম্পত্তি ত্যাগ করে নিজের চেষ্টায় নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে। একজন সাধারণ মানুষ হয়ে আমার সাথে জীবন কাটাতে হবে। যদি এই কাজটা করতে পারেন তাহলেই একমাত্র আমার কাছে থাকতে পারবেন, আর না হলে চুপচাপ বাসায় চলে যান। আমার সাথে আর কখনোই যোগাযোগ করার চেষ্টা করবেন না। এটা কি বলছো নিশাত? উনি আমার জন্মদাতা, আমাকে এত ভালোবেসে বড় করেছে, তার সাথে আমি কিভাবে সম্পর্ক ছিন্ন করব? আকাশ, আমাকে ক্ষমা করে দিন। আমি জানি এই সিদ্ধান্ত নিতে আপনার ভীষণ কষ্ট হবে, কিন্তু আমার যে আর কিছু করার নেই। আমি কিছুতেই আম্মুর খুনির সাথে সম্পর্ক রাখতে পারবো না। না পারলে আমার কিছু করার নেই। আমি আমার মায়ের খুনির ছেলের সাথে সংসার করতে পারবো না। তাহলে আমার নিজেকে নিজের কাছে অপরাধী মনে হবে। নিশাত প্লিজ আমার কথাটা শোনো। আমাদের মধ্যে সব কথা শেষ হয়ে গেছে, নতুন করে আর কিছু বলার নেই আমার। আপনি এখন আসতে পারেন। আমি চাই না আপনি আপনার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমার মন রাখতে কিছু করেন। আপনার ইচ্ছে করলে থাকুন, না হলে চলে যান। তোমার জন্য আমি সব কিছু করতে রাজি। আজ থেকে পাপ্পার সাথে আমি সব সম্পর্ক ছিন্ন করলাম, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে যে তুমি সবসময় নিজের খেয়াল রাখবে, নিজের শরীরের যত্ন অবহেলা করবে না, আমাদের সন্তানের খেয়াল রাখবে, ওদের কোনো ক্ষতি হতে দেবে না। ঠিক আছে, আপনি যদি আমার কথা রাখতে পারেন তাহলে আমিও আপনাকে কথা দিচ্ছি। আপনি এক্ষুনি যা যা বললেন আমি সব কিছু মেনে চলব। আচ্ছা ঠিক আছে, আমি এখন বাসায় গিয়ে আমার সমস্ত জিনিসপত্র নিয়ে আসছি, তুমি কিছুক্ষণ বিশ্রাম নাও। ওকে? ওকে। আকাশ আমাকে ধরে বিছানায় শুইয়ে দিয়ে বেরিয়ে গেল। আকাশ গাড়ি নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ওর ভীষণ কষ্ট হচ্ছে। ভালোবাসার মানুষের কথা রাখতে গিয়ে নিজের বাবার সাথে আজ সব সম্পর্ক ছিন্ন করতে হয়েছে। ওর বাবার সাথে ওর আর কোনো সম্পর্ক থাকবে না। ওর নিজের বাড়িতে কখনো ফিরতে পারবে না, এটা ভেবেই ওর কান্না পাচ্ছে। আকাশ ওর জামা কাপড় আর অন্যান্য সকল প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। একটু আগেই বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে ড্রাইভারের হাতে গাড়ির চাবি দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলো। ড্রয়িং রুমে এসে দেখলো অনু আর দাদি সোফায় বসে কথা বলছে। ও ওদের কারোর সাথে কথা না বলে ওদের পাশ কাটিয়ে উপরে চলে আসে। মামুনি আর দিয়া ছাদে ফুল গাছের পরিচর্যা করছিল।
আকাশকে হম্বিতম্বি হয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেখে দুজনেই ছাদ থেকে নিচে আসে, কিন্তু নিচে এসে আকাশকে দেখতে না পেয়ে বুঝতে পারে ও রুমে আছে। আকাশ সারাদিন বাড়ি ফেরেনি, তাই মামুনি ওর জন্য খাবার বানাতে রান্না করে চলে যায়। দিয়া আকাশের ঘরে থেকে পা বাড়ায় আকাশ সকাল থেকে কোথায় ছিল সেটা জানতে। দিয়া আকাশের ঘরে থেকে পা বাড়ায় আকাশ সকাল থেকে কোথায় ছিল সেটা জানতে। কি ব্যাপার ভাইয়া, এখন আবার জামা কাপড় গুছিয়ে কোথায় যাচ্ছ? তুই এসেছিস, আমি এতক্ষণ তোকেই খুঁজছিলাম। কেন ভাইয়া, কিছু প্রয়োজন? না, কিছু প্রয়োজন নেই, তুই আয় এখানে বস, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? তাড়াতাড়ি বলো, কি গুড নিউজ? নিশাদ ইজ প্রেগনেন্ট। আই এম গোয়িং টু বি এ ফাদার অ্যান্ড ইউর আন্টি। সত্যি? হুম। এত ভালো একটা খবর শুনে মিষ্টি নামক করে কি থাকা যায়? দাঁড়াও, আমি মিষ্টি নিয়ে আসছি, আর বাড়ির সবাইকে এই খবরটা জানিয়ে আসছি। দাঁড়া, কোথায় যাচ্ছিস? মিষ্টি আনতে। মিষ্টিমুখ পরে করা যাবে, এখন কিছুক্ষণ আমার কাছে বস, তোকে আমার অনেক কিছু বলার আছে। ওকে ভাইয়া, বলো কি বলবে। এখানে নয়, ব্যালকনিতে চল। আকাশ আর দিয়া ব্যালকনিতে এলো। আকাশ ব্যালকনির গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে আবার ঘাড় ঘুরিয়ে দিয়ার দিকে তাকালো। দিয়ে আজ আমাকে একবারও জিজ্ঞেস করলি না সকাল থেকে আমি কোথায় ছিলাম? সরি ভাইয়া, আসলে ভাবির প্রেগনেন্সির খবরটা শুনে খুশিতে সব কিছু ভুলে গিয়েছিলাম। এখন বলো, আজ সারাদিন কোথায় ছিলে? আর সকালে আমি যখন নিশাদের বাড়িতে যাই তখন রিয়ার সম্পূর্ণ ঘটনা খুলে বলল। যাক বাবা, ভাবির ভুল তাহলে ভাঙলো। বলো, এইবার ভাবি নিশ্চয়ই তোমার কাছে ফিরবে। ও ফিরবে না দিয়া, ওকে আমার ফেরাতে হবে। তার মানে? কিছু না দিয়ে, আজ আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কবে ফিরবো জানি না, কিংবা আদৌ কখনো ফিরবো কিনা তাও জানি না। এরকম কথা কেন বলছো? কোথায় যাবে তুমি, কেন যাবে? এত কিছু বলতে পারবো না, তবে এটা জেনে রাখ, এই বাড়িতে আমি আবার সেই দিনই ফিরবো যেদিন নিশাদ সসম্মানে এই বাড়িতে ফিরবে। যেখানে আমার স্ত্রীর কোনো সম্মান নেই সেখানে আমি থাকতে পারবো না। আমি অনেক আগেই নিশাদকে নিয়ে এখান থেকে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু নিশাদ আমাকে আটকে দিয়েছিল। ও বলেছিল আমি যেন এই বাড়ি ছেড়ে কোথাও না যাই, কিন্তু এখনও নিজেই বলছে যে বাড়ি থেকে ওর মাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে, সে বাড়িতে ও আর কখনো ফিরবে না। ও মনে করে পাপার জন্য ওর মায়ের মৃত্যু হয়েছে, তাই ও আর এই পরিবারের সাথে আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। একটা কথা একদম ঠিক, যে সেদিন যদি পাপা ওইভাবে আন্টিকে অপমান না করতো তাহলে হয়তো আন্টি এরকম একটা অ্যাক্সিডেন্ট হতো না, আর আজকের দিনটা অন্যরকম হতো। ভাইয়া, এখন কি করবে ভেবেছো কিছু? তুমি ভাবিকে ছাড়া থাকবে কিভাবে? যেভাবেই হোক ভাবিকে বুঝিয়ে সুঝিয়ে তোমার কাছে ফিরে আনতে হবে। দিয়া, ও আমার কাছে ফিরবে, অবশ্যই ফিরবে। আচ্ছা এখন এসব কথা ছাড়, চল আমার জামা কাপড় গুছিয়ে দিবি। ভাইয়া, তুমি সত্যি চলে যাবে? এই পাগলি কাঁদছিস কেন? তুমি চলে গেলে আমি আর মাম্মা তোমাকে ছেড়ে কিভাবে থাকবো? আরে পাগলি, আমি কি মরে যাচ্ছি? আমি তো এই শহরেই থাকবো, যখন ইচ্ছে আমাকে দেখতে পারবি। ভাইয়া! আরে রেগে যাচ্ছিস কেন? এটা তো কথার কথা বললাম। কথার কথা? ওটা কথার কথা ছিল, তুমি আমার সাথে কথাই বলবে না। আচ্ছা ঠিক আছে, তোর সাথে যখন কথাই বলতে পারবো না আমি তাহলে চলে যাই। ভাইয়া, আমাকে সব সময় ইমোশনাল ব্ল্যাকমেল না করলে হয় না? আচ্ছা ঠিক আছে, এখন তো চল, আমার দেরি হয়ে যাচ্ছে। চলো। দিয়ে তোকে আরেকটা কথা বলি, আমি যে আজ একেবারে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এটা মামামকে বলিস না প্লিজ। আচ্ছা ঠিক আছে, কিছুই বলবো না। এই তো আমার লক্ষ্মী বোন। আকাশ আর দিয়া দুজনে মিলে আকাশের জিনিসপত্র গুছিয়ে লাগেজে তুলছে। এমন সময় মামুনি ঘরে ঢুকলো। এ কি আকাশ, জামা কাপড় গুছিয়ে এই সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছ? আর সারাদিন কোথায় ছিলে? মাম্মা, আমি কিছুদিনের জন্য ঘুরতে যাচ্ছি। কোথায় যাবে? সিলেট যাচ্ছি। মাম্মা, একটা খুশির খবর আছে। কি খুশির খবর? মাম্মা, তুমি দাদি হতে চলেছ। নিশাদ প্রেগনেন্ট।
ইউ আর গোয়িং টু বি এ গ্র্যান্ডমাদার। সত্যি? নিশাত কেমন আছে? ওর সাথে আমার কথা হয়েছে। হ্যাঁ মাম্মাম। আচ্ছা ঠিক আছে, এখন ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো। অনেক দিন হলো ও বাড়িতে গেছে, ওকে ছাড়া বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। আনবো, তবে এখন না, কিছুদিন পর নিয়ে আসবো। আমার মৃত্যুর পর তো নীলাসিমি একা হয়ে গেছে, এই অবস্থায় নিশাতের ছেড়ে আসা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, এখন খাবে চলো। মাম্মাম, আমি কিছুক্ষণ আগেই খেয়েছি, এখন আর কিছু খাবো না। সন্ধ্যা হয়ে আসছে, আমাকে এখন বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আকাশ গিয়ে মামুনিকে সালাম করে তোয়া নিল। আকাশ মামুনিকে বিদায় জানিয়ে বাইরে বেরোলো। দিয়া পেছনে দাঁড়িয়ে চোখ মুছল। মামুনির সামনে আকাশকে হাসি মুখে বিদায় দিয়ে আকাশের সাথে সাথে গেট পর্যন্ত এগিয়ে দিতে আসলো। গেটের সামনে দাঁড়িয়ে আকাশকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। অনু বারান্দায় দাঁড়িয়ে আকাশ আর দিয়াকে দেখছে ও ভাবছে, দিয়া এভাবে আকাশকে ধরে কাঁদছে কেন? অনুর কাছে ব্যাপারটা গোলমেলে লাগছে। ওখানে কি হচ্ছে? আকাশ কোথায় যাচ্ছে? এসব জানতে হবে। আকাশ কতদিন পর আজ বাড়ি ফিরলো, এখন আবার কোথায় যাচ্ছে? আকাশের সাথে তো কথাই হয় না অনেক দিন ধরে, ওর সাথে কথা বলতে হবে। অনু আকাশের কাছে যাওয়ার জন্য বারান্দা থেকে চলে গেল, তারপর তাড়াহুড়ো করে গেটের কাছে গেল। কিন্তু ততক্ষণে আকাশ দিয়াকে বিদায় দিয়ে একটা ট্যাক্সি করে চলে গেছে। অনু গিয়ে দিয়ার কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, এই দিয়া, কি হয়েছে, এভাবে কাঁদছিস কেন? আর আকাশ এই সন্ধ্যাবেলায় লাগেজ নিয়ে কোথায় গেল? দিয়া চোখ মুছে অনুর দিকে তাকালো। কিছু না বলেই চুপচাপ পাশ কাটিয়ে চলে যেতে চাইলো, কিন্তু অনু ওর হাত ধরে টেনে ওকে দাঁড় করিয়ে দিল। কোথায় যাচ্ছিস? আমার প্রশ্নের উত্তর না দিয়ে কোথাও যেতে পারবি না, বল। আকাশ কোথায় গেল? দিয়া অনুর থেকে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে রাগী চোখে অনুর দিকে তাকিয়ে বলল, অনু আপু, তোমার সব কথা শুনতে আমি বাধ্য নই, আর ভাইয়া কোথায় গেল সেই প্রশ্নের উত্তর দিতে আমি আগ্রহী নই। দিয়া অনুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওখান থেকে চলে গেল। অনু রাগে সাপের মতো ফোঁসফোঁস করতে করতে বাড়ির ভিতরে গিয়ে কাউকে ফোন করলো।